ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হ্যাঁ, যে দুই তরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী শিখবো। হ্যাঁ, অনেকেই আছো তোমরা যে সৃজনশীল যখন সলিউশন করতে যাও, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, তখন তোমরা হচ্ছে অ্যান্টিগুলো দেখলে তোমরা চিনতে পারো না এটা কি ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, বা এটা কি হবে, মানে কোন দিকে যাবে আর কি। দুই তরফা তো দুই দিকে, একটা হচ্ছে কি ডেবিট, দুই তরফা তো মূলত ডেবিট নিয়ে কাজ করে, আবার ক্রেডিট নিয়ে কাজ করে, এই দুটো নিয়ে কাজ করে। হ্যাঁ, এই দুটো নিয়ে পুরো অধ্যায় বিশ্লেষণ আর কি। তো আজকে আমরা হচ্ছে কি কোনটা কোন পক্ষে যাবে বা কোনটা কোন দিকে যাবে সেটা শিখবো। হ্যাঁ, এখন ডেবিট ক্রেডিট, হ্যাঁ ডেবিট, এখন ডেবিট মানে কি? ডেবিট মানে হচ্ছে সুবিধা গ্রহণকারী, কেমন, কি গ্রহণকারী, গ্রহণকারী অর্থাৎ যে সুবিধা গ্রহণ করবে, হ্যাঁ, বা হচ্ছে সুবিধা গ্রহণ করবে তাকে হচ্ছে, সেটি হচ্ছে ডেবিট। ডেবিট। আর হচ্ছে ক্রেডিট কি? ক্রেডিট হচ্ছে প্রদানকারী, সুবিধা প্রদানকারী, অর্থাৎ সুবিধা যদি প্রদান করা হয় অন্য কোনো ব্যক্তিকে বা পক্ষকে, তখন সেটি হবে ক্রেডিট। কেমন, তোমরা মনে রাখো বিষয়টা। একটু সুবিধা তাহলে হচ্ছে কি আমরা শিখলাম কি, তাহলে ডেবিট হচ্ছে কি গ্রহণকারী আর ক্রেডিট হচ্ছে কি প্রদানকারী, কেমন। এবার আমরা শিখবো হচ্ছে সম্পদ নিয়ে। সম্পদ, সম্পদ এখানে একটু তোমাদের বুঝার সাথে লিখে দিই, তা না হলে পরবর্তীতে তোমরা আবার মিলাতে পারবে না। এটা হচ্ছে সুবিধা, কেমন। আহ ওয়াটারমার্ক করে দিও। হুম। তো এবার হচ্ছে সম্পদ, কেমন। সম্পদটা মূলত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে চলতি। স্থায়ী কাকে বলে? যে সম্পদগুলা 1 বছরের অধিক সময় ধরে কি থাকে, থাকে, মানে এটা কখনো পুরো মানে অবচয় হয়, কিন্তু এটা সম্পদটা একেবারে কি হয় না, হয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় না। অর্থাৎ 1 বছর এর পরে মানে হচ্ছে ধরো 5 বছর, 3 বছর, 10 বছর বা 20 বছর, যাই হোক, সেগুলো কি বলে? স্থায়ী সম্পদ। কি বলে? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ যেমন আমরা কি বলতে পারি, ধরো কি আসবাবপত্র, কেমন। আর বলো তোমরা মনে মনে, তোমরা মনে করো, আমি লিখতেছি আসবাবপত্র। হ্যাঁ, তারপর হচ্ছে আসবাবপত্র হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি, কেমন, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে কি স্থায়ী সম্পদ। এখন আমরা আসি হচ্ছে চলতি সম্পদে। এখন চলতি সম্পদ কাকে বলে? যে সম্পদগুলো 1 বছরের কম সময়ে নিঃশেষ হয়ে যায়, সেই সকল সম্পদকে চলতি সম্পদ বলে। এখন চলতি সম্পদগুলো একটা বলো, যেমন হচ্ছে নগদ তহবিল। হ্যাঁ, নগদ তহবিল, তারপরে হচ্ছে সমাপনী, কি মুনিহারি, মুনিহারি। এরপর আর বলো তোমরা, আহ, মুনিহারি, কেমন। এরপর হচ্ছে সমাপনী, সমাপনী কি মজুদ। এগুলো সকল হচ্ছে কি, এগুলো হচ্ছে সকল হচ্ছে চলতি সম্পদ। এটা হচ্ছে স্থায়ী সম্পদ আর এটা হচ্ছে চলতি সম্পদ। এই সম্পদ সম্পর্কে আনুমানিক তোমাদের কিছুটা ধারণা আসছে। এখন কোনটা কোন পাশে যাবে এটা নিয়ে আমরা দেখি। হ্যাঁ, চলো তাহলে। এখন এটা আমরা একটু মুছে ফেলি, কারণ আমাদের এখানে লেখা আছে, লেখাটা লিখতে হবে। তোমরা চাইলে ভিডিওতে স্কোপ করে যে চলতি সম্পদ কোনগুলো, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ কোনগুলো একটু নোট করে নিতে পারো, যদি তোমাদের যদি লাগে বা প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে চলে আসি আমরা হচ্ছে সম্পদের দিকে। এখন আমি প্রথমেই বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে ডেবিট হচ্ছে কি সুবিধা গ্রহণকারী এবং ক্রেডিট হচ্ছে কি সুবিধা প্রদানকারী। এখন সম্পদ, সম্পদ যদি বৃদ্ধি পায়, সম্পদ যদি কি পায়, বৃদ্ধি পায়, তাহলে এটা আমরা ধরে নিব হচ্ছে সুবিধা গ্রহণকারীতে। এখন সুবিধা গ্রহণকারী মানে হচ্ছে ডেবিট। এখন সুবিধা গ্রহণ মানে হচ্ছে কি ডেবিট। ঠিক আছে, ওকে। আর যদি সম্পদ ধরো কি, সম্পদ যদি কি পায়, হ্রাস পায়, হ্রাস পায়, হ্যাঁ, তাহলে আমরা ধরে নিব হচ্ছে এটা হচ্ছে কি ক্রেডিট। এখন আমরা আসি, এটা একটু বিস্তারিত আসি। হ্যাঁ, সম্পদ এই যে বৃদ্ধি আর হচ্ছে হ্রাস নিয়ে। হ্যাঁ, এখন আসবাবপত্র ধরো তুমি হচ্ছে কি একটা কিনছো, আসবাবপত্র যদি কিনো, হ্যাঁ,
টাকার বিনিময়ে কিনছে, সেক্ষেত্রে হচ্ছে সম্পদটা আমাদের বাড়ছে। আর বাড়ছে মানে আমরা সুবিধা একটা গ্রহণ করছি। তো সুবিধা গ্রহণ করা মানে আমি আগে বলছিলাম সেটা হচ্ছে ডেবিট। তাহলে সেক্ষেত্রে সম্পদ বৃদ্ধি হচ্ছে কি ডেবিট। এখন সম্পদ তোমার অর্থের প্রয়োজন হয়েছে, বা তুমি হচ্ছে কি ব্যবসায়ী হচ্ছে কি সম্পদগুলো বিক্রি করতেছো একজনের কাছে, বা একটা ব্যবসায় একটা হ্যাঁ পুরান একটা যন্ত্র, সরি পুরান একটা আসবাবপত্র, হ্যাঁ বা সম্পদ বা যন্ত্রপাতি, যেগুলো কি হয়েছে পুরান হয়ে গেছে, এখন এটা বিক্রি করে দেওয়া দরকার, মানে যেটা ভগ্নাবশেষ মূল্য আছে আর কি, সেক্ষেত্রে বিক্রি করে দিলে সম্পদটা চলে যাবে বা হারাই যাবে, চলে যাবে অন্য একটা পক্ষের কাছে হস্তান্তর হয়ে যাবে। আমাদেরকে অথবা অর্থ দিবে, কিন্তু সম্পদটা পুরোপুরি অন্যের কাছে হস্তান্তর হয়ে যাবে। অর্থাৎ সুবিধাটা অন্য একজনের কাছে চলে যাবে। সেক্ষেত্রে সুবিধা যদি অন্য একজনের কাছে চলে যায়, বা সুবিধা যদি সুবিধা প্রদানকারী হয়, সেক্ষেত্রে সম্পদ কি হবে, ক্রেডিট হয়ে যাবে, মানে সম্পদ হ্রাস, মানে চলে গেছে, সেক্ষেত্রে ক্রেডিট। আশা করি তোমরা বুঝছো। হ্যাঁ, সম্পদ যদি বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ বৃদ্ধি মানে হচ্ছে সুবিধা গ্রহণকারী, আর সুবিধা গ্রহণকারী মানে হচ্ছে কি ডেবিট। এখন সম্পদ যদি হ্রাস পায় তাহলে সুবিধা প্রদানকারী, আর সুবিধা প্রদানকারী মানে হচ্ছে কি ক্রেডিট। এবার হচ্ছে আমরা দায়ের কথা আসি। হ্যাঁ, সম্পদ এবং দায় সম্পূর্ণ ভিন্ন। সম্পদ এবং দায় সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা দায় সম্পর্কে হালকা একটু জেনে আসি। তো দায়টা হচ্ছে কি, হ্যাঁ চলতি দায় এবং চলতি দায়, আরেকটা হচ্ছে কি চলতি দায়, আরেকটা হচ্ছে কি স্থায়ী সরি দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়। এখন চলতি দায় কাকে বলে, দীর্ঘমেয়াদী দায় কাকে বলে, কেমন, যে দায়গুলো 1 বছরের কম সময়ে ঘটে থাকে, 1 বছর কম সময় ধরে সে যে দায়গুলো হ্যাঁ চলতে থাকে, মানে 1 বছরের কম সময়ে এই দায়গুলো কি হয়, মানে লেনদেন হয়ে যায় বা লেনদেন করা হয়ে থাকে। হ্যাঁ, সেই সকল দায়গুলো হচ্ছে কি চলতি দায়। দীর্ঘমেয়াদী দায়গুলো কোনগুলা, যে দায় 1 বছরের অধিক, অর্থাৎ 1, 5, 10 ধরে যে দায়গুলো আমরা বা যে মানে এন্ট্রি গুলো নিয়ে আমরা কি লেনদেন করে থাকি, যেগুলো দায়, হ্যাঁ যে এন্ট্রি গুলো যেগুলো দায়, যেগুলো আমরা কি 5 থেকে 10 বছর ধরে আমরা কি করে থাকি, লেনদেন করে থাকি। হ্যাঁ, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখন চলতি দায়ের মধ্যে উদাহরণ দেখতে পারো তোমরা হচ্ছে কি ঋণের সুদ। তো ঋণের সুদ আমাদের হচ্ছে বছরের মাস কয়টা, বছরের মাস হচ্ছে আমাদের 12টা। কেমন, আমরা যদি কোনো একটা ব্যক্তির থেকে কিংবা ব্যাংক থেকে, সরকারি ব্যাংক হোক বেসরকারি ব্যাংক হোক, যে কোনো একটা ব্যাংক থেকে যদি ঋণ নিই, সেক্ষেত্রে আমাদের একটা ঋণের সুদ দিতে হবে মাস শেষে। তো সে মাস শেষে ঋণের সুদটা আমরা ক মাসে দেবো, প্রত্যেক মাসে মাসে দেবো। আর প্রত্যেক মাসে মাসে মানে 12 মাসে, যদি 12 মাসে 12 বার, অর্থাৎ 1 বছর। আমি যেটা বলছিলাম 1 বছরের কম সময়ে যে লেনদেনগুলো নিয়ে লেনদেনগুলো নিয়ে কাজ করা হয়, বা লেনদেনগুলো কি হয়, হ্যাঁ লেনদেনগুলো কি হয় ঘটে, লেনদেনগুলি আদান প্রদান হয়, সেগুলো হচ্ছে কি চলতি দেয়। আর এই যে ঋণের সুদটা বললাম না 12 মাস ধরে কি হয়, আহ, আমরা কি করি ঋণের সুদটা 12 মাস ধরে কি করি লেনদেন করে থাকি, সেক্ষেত্রে এটা হচ্ছে কি এক ধরনের চলতি দেয়। এখন আমরা আসতে পারি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়িত্ব। দীর্ঘমেয়াদী দায় যেমন আমরা বলতে পারি হচ্ছে ঋণ, কারণ ঋণের সুদের কথা বলছি, এখন ঋণটা দিয়ে বুঝিয়ে দিই। কেমন, তো ঋণ, এখন আমরা যদি কোনো একজন ব্যক্তির থেকে যদি ঋণ নিই, হ্যাঁ সেক্ষেত্রে এই ঋণটা হচ্ছে নর্মালি 1 বছর না, এই ঋণটা নেই মূলত হচ্ছে 1 বছর অধিক সময় ধরে, অর্থাৎ 5 বছরের একটা ঋণ, 5 বছর পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হবে, 10 বছর পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হবে। মোট কথা আমরা ঋণটা কয়দিনের জন্য নিছি, কয়দিনের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য। কিন্তু ঋণের সুদটা মাসে, কি ঋণের সুদ এখানে আসবে না, আমরা ঋণ নিয়ে কথা বলতেছি। তো ঋণটা আমরা কয়দিনের জন্য নিয়েছি, 5 বছরের জন্য নিয়েছি। সেক্ষেত্রে তো ঋণটা একবার নিই, আর হচ্ছে আমরা ঋণ একবারে নিই নর্মালি একবার নিই, সেক্ষেত্রে ঋণটা হবে একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়। অর্থাৎ আর দায়টা তো হচ্ছে মূলত সম্পদের বিপরীত, সেক্ষেত্রে আমরা দায়টা ধরবো হচ্ছে ক্রেডিট। কেমন, ক্রেডিট। এখন বৃদ্ধি এবং হ্রাসের কথা পরে আসতেছি, এখন এটা আপাতত শিখে রাখো। এখন আমরা যাব যে হচ্ছে আগের জায়গায়। কেমন, আগের জায়গায় গেলে এবার দেখো দায়টা যদি, হ্যাঁ দায়টা আমি বললাম যে হচ্ছে কি সম্পূর্ণ সম্পদের বিপরীত। সম্পূর্ণ সম্পদের বিপরীত হলে ধরো যদি হয় বৃদ্ধি, দায় যদি বৃদ্ধি হয়,
এখন আমরা সম্পদের বৃদ্ধি কি লিখেছিলাম, ডেবিট। আর দায় যদি বৃদ্ধি হয়, অর্থাৎ দায় যদি বাড়ে, অর্থাৎ আমাদের ঋণের সুদটা দেওয়া লাগবে প্রত্যেক মাসে মাসে, এটা আমাদের এক ধরনের দায়টা কি বাড়তেছে মাসে মাসে, দায়ের পরিমাণ বাড়তেছে না। এই মাসে আমরা ঋণ দিয়েছি 15,000, পরের মাসে আমাদের ঋণ দিব কত, 15,000। তো এই 2 মাসের ঋণ মিলে কত, 30,000। তো দায়টা তো দৈনিক দৈনিক প্রত্যেক মাসে মাসে তো বাড়তেছে, সেক্ষেত্রে আমাদের হবে কি, ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট। এখন আর হচ্ছে দায় যদি আমাদের কি হয়, হ্রাস পায়, কেমন, দায় যদি আমাদের হ্রাস পায় সেক্ষেত্রে হবে ডেবিট। এবার আসি আমরা হচ্ছে মালিকানা সত্ত্বের কথা। মালিকানা সত্ত্ব কেমন, মালিকানা সত্ত্বকে দায়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি, কারণ মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের দায়। কেন দায়, এটা আমি বলি। দায় মূলত হচ্ছে কি দুই প্রকার। আরেক অন্যভাবে বলতে গেলে, একটা হচ্ছে অন্তর্দায়, একটা হচ্ছে বহির্দায়। অন্তর্দায় হচ্ছে কি এক ধরনের, অন্তর্দায়টা হচ্ছে একটা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব হচ্ছে কি অন্তর্দায়। এবার আমরা মালিকানা সত্ত্ব, ধরো কি একজন ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য মূলধন বিনিয়োগ করছে, প্রতিষ্ঠানের জন্য মূলধন বিনিয়োগ করছে, এই মূলধনটা হচ্ছে কি একটা সময় গেলে সে তার মূলধনের টাকা থেকে কি করে নেবে, ফেরত দিয়ে দিবে। সে কিন্তু আজীবনের জন্য এই ব্যবসায় তার মূলধনটা কি করে নাই, খাটায় নাই, বা এই মূলধনটা সে কি করবে না, রেখে দিবে না। একটা সময় গেলে সে কিন্তু তার প্রয়োজন পড়লে সে মূলধনটা কি নিয়ে কি করে দিবে, নিয়ে ফেলবে। অর্থাৎ এই সংখ্যা নিয়ে ফেলার কারণে এটা এক ধরনের দায় হবে, বুঝছো, নিয়ে ফেলবে। হ্যাঁ, একটা সন্দেহ আছে, সে এই লোকটা আমাকে বলছে, এখন ব্যবসায় কি করলো, মূলধনটা বিনিয়োগ করলো, 1 লাখ মূলধন বিনিয়োগ করলো, এখন সে আমার কাছে দায়বদ্ধ। আমি তার কাছে দায়বদ্ধ। তো সেক্ষেত্রে হচ্ছে মালিকানা সত্ত্ব এক ধরনের দায়। তো মালিকানা সত্ত্ব দায়ের মতো সেম ক্যাটাগরি। সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব অর্থাৎ প্রদানকারী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এটা হবে হচ্ছে ক্রেডিট, কারণ এই দুটো হচ্ছে কি করে, এই দুটো হচ্ছে কি এক ক্যাটাগরি। আর মালিকানা সত্ত্ব হচ্ছে কি হ্রাস পায় যদি, তাহলে হবে হচ্ছে ডেবিট। কেননা এই দুইটা বলতে গেলে একই ক্যাটাগরির, বললাম তো মালিকানা সত্ত্ব হচ্ছে এক ধরনের অন্তর্দায়, আর দায়ের কথা তো বললামই। আসি এবার আমরা হচ্ছে আয়ের কথা। তো আয়, একটা প্রতিষ্ঠানে ব্যবসায় বিনিয়োগ করার বা একটা প্রতিষ্ঠান কিংবা একটা ব্যবসায় বিনিয়োগ করার ফলে মূলত ওইখান থেকে আমাদের কি আসে, মুনাফা আসে, মুনাফা আসে। মানুষ মূলত ব্যবসাটা করে কি জন্য, মুনাফা অর্জনের জন্য। এই মুনাফা অর্জনটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর এই মুনাফা অর্জনের ফলে আয় হয়, এই অর্জনটা হচ্ছে কি এক ধরনের আয়। আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কেমন, কারণ আমি একদম মালিক, আমি এখন একটা ব্যবসায় বিনিয়োগ করলাম, ওখান থেকে যদি মুনাফা আসে সেক্ষেত্রে আমারই বাড়বে। আবার মুনাফা যদি চলে যায় বা হ্রাস পায় বা কমে যায় বা লস খায়, সেক্ষেত্রে বা আয় হয় না, সেক্ষেত্রে আমারই কমবে। বুঝছো বিষয়টা? সেক্ষেত্রে ধরো আয় যদি কি হয়, বৃদ্ধি পায়, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, আর যদি আয় যদি হ্রাস পায় সেক্ষেত্রে হবে হচ্ছে ডেবিট। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা আসি হচ্ছে ব্যয়ের কথা। ব্যয়টা হচ্ছে কি, ব্যয়টা হচ্ছে সম্পদের একই ক্যাটাগরির লোক, কেননা ব্যয় হচ্ছে ডেবিট। সেটা কেন আমরা জানতেছি। ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয়ের ফলে কি করে, মালিকানা সত্ত্বটা কি হয়, হ্রাস পায়। ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব, হ্যাঁ, যে সকল ঘটনাগুলো বা যে সকল কাজ হয়েছে ব্যয়ের ক্ষেত্রে, ওই কাজের বিপরীত কাজ, মানে মালিকানা সত্ত্বে যেসব কাজ করছে ওইটা বিপরীত কাজগুলো হবে, বিপরীত কাজটা হবে আর কি। যেমন মালিকানা সত্ত্বে যদি আমরা মালিকানা সত্ত্বে যদি আমরা বৃদ্ধিতে লিখি ক্রেডিট, ব্যয়তে লিখবো হচ্ছে ডেবিট। মালিকানা সত্ত্বতে যদি হ্রাসে যদি লিখি ডেবিট, ব্যয়তে লিখবো ক্রেডিট। সম্পূর্ণ বিপরীত হবে, কারণ মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেক্ষেত্রে ব্যয়ের কাজটা হবে মালিকানা সত্ত্বের বিপরীত। এখন মালিকানা সত্ত্বের বিপরীত যদি হয়, তাহলে আমরা বৃদ্ধিতে লিখতে পারি
আমরা ডট ডট দিই, এতক্ষণ যখন আমরা ডট ডট দিয়ে আসছি, আমরা বৃদ্ধি লিখবো না, সেক্ষেত্রে ক্রেডিট হবে। কেমন? আর এবার হচ্ছে মালিকানা, এবার হচ্ছে মালিকানা সত্ত্ব কি হ্রাস। তো হ্রাসের ক্ষেত্রে হবে কি তোমার হচ্ছে কি, সরি ভাই, মালিকানা সত্ত্ব যদি কি হয় বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হবে হচ্ছে মালিকানা সত্ত্ব বাই, সেক্ষেত্রে কারণ করলাম না, বিপরীতটা হবে, সেক্ষেত্রে বাইটা ডেবিট আর এটা হবে হচ্ছে ক্রেডিট। বুঝছো বিষয়টা? এবার আমরা হচ্ছে নিচে যাই। একটা জিনিস লক্ষ্য করো, সম্পদ আর ব্যয় বলতে গেলে একই কাজ হয়েছে, একই ক্যাটাগরি। দেখো, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়েছে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে সম্পদ, কেমন, এই যে সম্পদ আর হচ্ছে কি ব্যয়, এই দুইটা হবে হচ্ছে কি একই ক্যাটাগরি। হুম, সম্পদের ব্যয় হচ্ছে কি ডেবিট, আর হচ্ছে কি আমরা দায় আয় ব্যয়, দায় আয় মালিকানা সত্ত্ব, ধরো দায়, আচ্ছা সিরিয়াল করে দিচ্ছি। কেমন? দায় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব আর কি আছে দেখো তোমরা, আর কি আছে বলো তো? আর আছে হচ্ছে আয়। এই দুটো হচ্ছে একই, সরি এই দুটো না, এই তিনটা হচ্ছে একই ক্যাটাগরি, অর্থাৎ ক্রেডিট হবে। তো আমরা একবার ক্লাসটা সামারাইজ করি। কেমন? আবার প্রথম থেকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, ঠিক আছে? ডেবিটটা হচ্ছে মূলত হচ্ছে সুবিধা গ্রহণকারী, কারা সুবিধা গ্রহণকারী, বুঝছো? আর সুবিধা যদি প্রদানকারী হয়, সেক্ষেত্রে ক্রেডিটটাই বলতে গেলে প্রদানকারী, সুবিধা প্রদানকারী। এখন আসে সম্পদের কথা। সম্পদ যদি বৃদ্ধি পায়, আর আমরা বৃদ্ধিতে জানি হচ্ছে আহ, গ্রহণকারী, বৃদ্ধিটাই মূলত সুবিধা গ্রহণকারী, আর সুবিধা গ্রহণকারী মানে হচ্ছে ডেবিট। ডেবিট লিখলাম, গেছে তো এই কাহিনীটা। সম্পদটা যদি হ্রাস পায়, আর হ্রাসটা আমরা জানি হচ্ছে সুবিধা প্রদানকারী, আর সুবিধা প্রদানকারী মানে হচ্ছে কি ক্রেডিট, আর ক্রেডিট মানে হচ্ছে এই ক্রেডিট আর কি, মানে সম্পদটা হ্রাস পেয়েছে। আর এবার হচ্ছে দায় আসো, দায় যদি বৃদ্ধি পায়, দায়টা মূলত সম্পদের বিপরীত, সেক্ষেত্রে এটা উল্টাতে হবে, ডেবিট ক্রেডিট, আর হচ্ছে ক্রেডিট আর ডেবিট। কেমন? বুঝছি? এটাও শেষ। এখন আমরা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দায়ের মতো সেম, কারণ মালিকানা সত্ত্ব হচ্ছে এক ধরনের অন্তদায়, আর অন্তদায় মানে দায়ের মতো সেম কাজ করবে। দায়ে যে সকল কাজগুলো হয়েছে, যে সকল ঘটনাগুলো মানে হয়েছে, সংঘটিত হয়েছে, মালিকানা তো সেক্ষেত্রে সে একই কাজ সংঘটিত হবে। কিরকম? এই তো, এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পালে ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস পালে ডেবিট, যেটা আমরা দায়িত্ব করে আসছি। আয়, আয়টা হচ্ছে ধরো মালিকানা সত্ত্ব তো কি হলো, বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লে সেম কাজ, এই যে ক্রেডিট ডেবিট। এবার বাই আসো, বাইটা বাইয়ের ক্ষেত্রে মালিকানা সত্ত্বের ফুল উল্টোটা কাজ হবে। কেন? কারণ হচ্ছে ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব কমে, আর আয় ফলে মালিকানা সত্ত্ব বাড়ে, বাড়ার ক্ষেত্রে সেম কাজ দিলাম। এখন হঠাৎ করে চলে আসলো হচ্ছে কমাটা, কারণ বাইক কমে, মানে ভিন্নটা চলে আসলো না, সেক্ষেত্রে এটা তো ভিন্ন কাজ হবে। যেমন ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আর ব্যয় হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। এবার দেখো, আমরা দেখতে সামাইজ তো করলাম এটা, তো সামাইজ তো করলাম, আশা করি তোমরা এটা তো বুঝছো যে এখন তোমরা যদি একটা সৃজনশীল প্র্যাকটিস করো, ওইখানে যদি তোমরা সম্পদটা চিনতে পারো, দায়টা চিনতে পারো, কোনটা আয় কোনটা ব্যয়, এগুলো চিনতে পারো, এরপরে তাহলে তোমাদের হাফ 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 পার্সেন্ট 50% হয়ে গেছে। বাকি 50% বৃদ্ধি পাইলে তোমরা ডেবিট লিখবা সম্পদটা, আর হ্রাস পেলে ক্রেডিট লিখবা, এটা মুখস্থ করে নিবা। আর এটা বুঝছো তো আমি যে সকল কথাগুলো বলছি, ওই কথাগুলো মাথায় রেখে যদি তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে যাও, তাহলে আশা করি তোমরা ডেবিট ক্রেডিট চিনতে পারবে এবং বসাতে পারবা, অঙ্কটা সলিউশন করতে পারবা। তো আজকের মতো এটুকু থাক, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকো। আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।